কর্মসূচি শুরু হয়েছিল। এবং আমি যে বিদ্যালয়ে পড়াশোনা করেছি, ঝিটকানন্দ মন উচ্চ বিদ্যালয়, তিনি খালকাট উপলক্ষে সেখানে গিয়েছিলেন এবং ঝিটকাতে একটি কক্ষে তিনি ছিলেন। আজও সেই কক্ষটি সংরক্ষিত রাখা হয়েছে এবং লেখাই আছে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কক্ষে দুরাত্রি অবস্থান করেছিলেন এবং তখন তার সেবা করার সুযোগ আমাদের হয়েছিল এই স্কুলের ছাত্র হিসেবে। আমি এবার আহ্বান জানাবো মিরপুরের মোল্লা পরিবারের একজন অন্যতম কৃতি সন্তান, আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি আলতাফ উদ্দিন মোল্লা, সাবেক সহ সভাপতি ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবার আমরা তার একটু কথা শুনবো। ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি বলেছেন যে তার একটি বিশেষ কাজ আছে, যার কারণে আমার একটু সময় সঙ্গে নিয়ে চলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি শফিকুর রহমান সাহেব, চেয়ারম্যান বিবিএন নিউজ, এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন, আরো একজন অ্যাডভোকেট আব্দুস সালাম, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন, খন্দকার আসমা হামিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট শহীদুজ্জামান কাকন, সুইডিশ সরকারের অর্থনীতিবিদ ও উপদেষ্টা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, অ্যাডভোকেট লতিফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কবি অশোক ধর, দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক এবং প্রকাশক মনির রশিদ চৌধুরী, নির্বাহী পরিচালক আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা, এবং আমার সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সাবেক সহসভাপতি এবং বর্তমান দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইনুস মিদা, আমার অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী। আমরা দীর্ঘদিন একই নেতার অধীনে রাজনীতি করেছি। রফিকুল ইসলাম সম্রাট, সাধারণ সম্পাদক সেন্ট্রাল মিডিয়া ক্লাব, সিদ্দিক হোসেন, সভাপতি ডেমোক্রেটিক পিপলস পার্টি, এইচ.এম. রেজাউল করিম খোকন, সাধারণ সম্পাদক বাংলাদেশের জনগণের দল বাজদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সম্পর্কে আমরা আলোচনা করছি। কেন তিনি এই হত্যার শিকার হলেন, কি কারণে তাকে হত্যা করা হলো, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সেনাবাহিনীর প্রধান হলেন, তিনি সাথে সাথে উপপ্রধান সামরিক আইন প্রশাসকও নিয়োগ পেলেন এবং সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় এবং উপপ্রধান সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায় ৩রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই অভ্যুত্থানটা অ্যাকচুয়ালি ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমেই হয়েছিল, যে কারণে খুব দ্রুতই যখন এই দেশের মানুষ বুঝতে পারলো এবং সামরিক বাহিনীর লোকজন বুঝতে পারলো যে এই অভ্যুত্থানটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য করা হয়েছে এবং আধিপত্যবাদী ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য হিসেবে দখল করে নিবে। কিন্তু এই দেশের মানুষ ৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করতে ৩০ লক্ষ মানুষের জীবন দিয়েছে।
2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে। এই দেশের মানুষ তো স্বাধীনতা পাগল। 47 সালে স্বাধীনতা লাভ করেছে, পাকিস্তান সৃষ্টি হয়েছে। তারা কিন্তু সেই স্বাধীনতায় শোক ভোগ করতে পারে নাই, কারণ বাঙালি এমন একটা জাতি যারা মাথা উঁচু করে বাঁচতে চায়, যদিও ঘাত প্রতিঘাত বারবার এসেছে। 71-এ আবার এই দেশের মানুষ স্বাধীনতা পাগল হয়ে উঠল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি মেজর জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রাম ইস্ট বেঙ্গলের উপপ্রধান। তিনি সেখান থেকেই গর্জে উঠলেন এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। মুক্তযুদ্ধ শুরু হলো। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু স্বাধীন হয়েও সেই স্বাধীনতার স্বাদ বাংলাদেশের মানুষ ভোগ করতে পারছিল না। প্লিজ, আজকে আমাদেরকে পূর্ণ স্বাধীনতার স্বাদ 7ই নভেম্বর 1975 সালের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছিল। আর আমাদের চিরন্তন শত্রু ভারত যখন দেখলো এই অভ্যুত্থানকে ব্যর্থ করে যে নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে, আমরা কোন অবস্থাতে আমাদের দুরভিসন্ধি এবং আমাদের স্বার্থ স্বামিত্ব অধিকার লাভ করতে পারবো না। যে কারণেই তারা ষড়যন্ত্র শুরু করে দিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই নভেম্বরে তার হাতে ক্ষমতায় আসার সাথে সাথেই প্রথম নজর দিলেন বাংলাদেশকে অধিপত্যবাদী ভারতের কাছ থেকে কিভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা যায়। তিনি 5 ব্রিগেড সেনাবাহিনী থেকে 5 ডিভিশন সেনাবাহিনী তৈরি করলেন। চীনের সাথে যোগাযোগ করে সামরিকভাবে বাংলাদেশকে স্বাবলম্বী করার জন্য প্রচেষ্টা শুরু করলেন। আজকে জিয়াউর রহমানের পদক্ষেপগুলা জিয়াউর রহমানের মৃত্যুর পরে, শাহাদাতের পরে আর বাস্তবায়নের পথে আগায় নাই। কিন্তু লোক দেখানো ওই 16 ডিসেম্বর 26শে মার্চ রেপ রাইড করার জন্য কিছু যন্ত্রপাতি তারা অদল বদল করেছে শুধুমাত্র। আজকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর কথা। জিয়াউর রহমানের সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে, আমরা যখন যুবদল করতাম, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদলের সাবেক নেতারা আসতেন, বক্তব্য রাখতেন। এখন আর সেই আগের মতো সময় নাই। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির মধ্যে একটা বিচ্ছিন্নতা ভাব প্রকট আকার ধারণ করেছে। যে কারণে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা বিএনপি এবং জিয়াউর রহমান সম্পর্কে কোনো আলোচনা এবং জিয়াউর রহমানের অনেক কর্মসূচি আমরা পৌঁছে দিতে পারছি না। জিয়াউর রহমান স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য শুধু 5 ডিভিশন সেনাবাহিনীকেই নিয়েই থেমেছিলেন না। তিনি দেখলেন বাংলাদেশে আনসার এবং বিডিপি একটা বিশাল বাহিনী, তাদেরকে যদি অস্ত্র ট্রেনিং এ আনা যায় তাহলে সামরিক বাহিনীর সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে বহিঃশত্রুর বিরুদ্ধে বহিঃশত্রুকে প্রতিহত করতে পারবে। যে কারণে 1977 সালে আনসার বাহিনীকে সামরিক বাহিনীর আওতায় ট্রেনিং দেওয়ানোর জন্য অস্ত্রের ট্রেনিং দেওয়ানো হলো। তাহলে আনসার বাহিনী আগে ছিল লাঠিয়াল বাহিনী। লাঠি ফেলে দিয়ে জিয়াউর রহমান আনসারকে অস্ত্র দিলেন, বিশাল এক পরিকল্পনা নিলেন আনসার বাহিনীকে নিয়ে,
যে 1 কোটি আনসার বাহিনী বাংলাদেশে তৈরি করা হবে। সে আনসার বাহিনী, আনসার বিডিবি আজকে প্রায় 70 লক্ষ। বাংলাদেশের সেনাবাহিনী আজকে প্রায় 11 ডিভিশন। বাংলাদেশের বিজিবি, বিডিআর এরাও 60 ডিভিশনের কাছাকাছি। এই সামরিক পুরা পরিকল্পনাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, কিন্তু লোক বৃদ্ধি পেয়েছে, আনুপাতিক হারে সেনাবাহিনীর, সামরিক বাহিনীতে ওই রকম সংখ্যা বৃদ্ধি পায় নাই। কমপক্ষে বাংলাদেশের এই মুহূর্তে সামরিক বাহিনীর 3,30,000-এর নিচে থাকার কথা ছিল না। জিয়াউর রহমান যে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, সেই অর্থনৈতিক ভিত্তি করেই জিয়াউর রহমান চীনের সাথে একটি সামরিক চুক্তি করতে চেয়েছিলেন। জিয়াউর রহমান সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য, জিয়াউর রহমান মৃত্যুর মাত্র কয়েকদিন পরে, মানে 30শে জুন তাকে হত্যা করা হয়েছে। 3রা জুন 1981 সালের 3রা জুন ছিল বাংলাদেশের বিরাট এক মহাপরিকল্পনা, সামরিক মহাপরিকল্পনা নিয়ে জিয়াউর রহমান এগিয়ে গিয়েছিলেন চীনের সাথে একটি সামরিক চুক্তি করবেন। ওই সময় $20 কোটি একটি সামরিক চুক্তি হওয়ার কথা ছিল। চীনের প্রধানমন্ত্রী জাও জিয়াং 3রা জুন বাংলাদেশে আসবেন, ব্যাপক আয়োজন চলছিল। সেই মুহূর্তেই শত্রুরা জিয়াউর রহমানকে হত্যা করেছে। বাংলাদেশে যারা জড়িত ছিল এই হত্যাকাণ্ডে, তারা তো ছিল ডামি। মূল পরিকল্পনা ছিল ভারত, মূল পরিকল্পনাকারী ছিল ভারতের এবং তারাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে এবং চীনের সাথে সেই সামরিক চুক্তিকে নস্যাৎ করে দিয়েছেন। এবং সেই সামরিক চুক্তি পরে তারা পাকিস্তানের সাথে করেছে। আমাদের যুব দলের সাবেক নেতারা আমাদের বিভিন্ন প্রোগ্রামে সেই সময় বলেছিলেন, সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করে, জিয়াউর রহমান সমস্ত রাজনৈতিক দলের সাথে মিটিং করেছেন এবং বলেছেন, সোভিয়েতের এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা প্রশাসন করেন এবং সারা বিশ্ব দেখুক আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশের পক্ষে কাজ করছি। জিয়াউর রহমান সেইভাবে এক মিটিংয়ে যুব দলের নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, বলার পরে বলল, যুব দলের এক নেতা কেরানীগঞ্জ তার বাড়ি, তার ডাক নাম মিন্টু, উনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অনেক আগেই। তিনি সেই গল্পটা জিয়াউর রহমান সাহেবকে, রাষ্ট্রপতিকে প্রশ্ন করলেন, মহামান্য রাষ্ট্রপতি, আপনি যা আমাদেরকে প্রশ্ন করতে বলছেন, আমরা সামরিকভাবে ওই রকম প্রস্তুত না। যদি সোভিয়েত ইউনিয়নের বন্ধু রাষ্ট্র ভারত আমাদের আক্রমণ করে, আমরা তো সেটা প্রতিরোধ করতে সক্ষমতা অর্জন করি নাই। জিয়াউর রহমান তাকে খুব সুন্দর এবং কঠোর ভাষায় একটি জবাব দিয়েছিলেন, নেতা রাজনীতি করেন এইভাবে? আমাকে যদি আল্লাহ 10 বছর বাঁচিয়ে রাখে, আরব দেশগুলা যেমন ইসরায়েলের সাথে পারে না, আরব দেশগুলোর মানুষ যদি একত্রে পেশাব করে তারা ভেসে যাবে, কিন্তু তারা পারছে না কেন? তারা সামরিকভাবে শক্তিশালী, প্রশিক্ষণগতভাবে তারা শক্তিশালী। আমাকে যদি আল্লাহ 10 বছর বাঁচিয়ে রাখে, পৃথিবীর বুকে আমি বাংলাদেশকে আরো একটি ইসরায়েলে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। কিন্তু তার শাহাদাত বরণের সাথে সাথে সেই সামরিক চুক্তি বাতিল হয়েছে। সেই সামরিক চুক্তিতে কোন সরকারই আর আগায় নাই। আজকে সময় এসেছে বাংলাদেশকে তার চিরন্তন শত্রু ভারত থেকে দূরে থাকার। আপনি খুব অদূর সন্নিকটেই ছিল যখন ভারতে গেলেন বেগম খালেদা জিয়া, প্রণব মুখার্জির আমন্ত্রণে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হলো যে আপনি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন। এই লাল গালিচা সম্বর্ধনা এবং বেগম খালেদা জিয়াকে
আগামী দিনে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটা শুধুমাত্র মৌখিক একটি সান্ত্বনা, কিন্তু এর পিছনে ছিল একটি গভীর ষড়যন্ত্র, যে খালেদা জিয়াকে বন্ধুহীন করার জন্য লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আমরা সেই প্রমাণ আমরা পেয়েছি। আমরা 16 বৎসর ভারতের গোলামি করেছি। আজকে আমরা গোলামি করি নাই। আমরা যারা ভারতের বন্ধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের উপর যে নিপীড়ন নির্যাতন হয়েছে তা পৃথিবীর কোন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের ইতিহাসে এই নির্যাতনের কথা শোনা যায় না। শুধুমাত্র ঔপনিবেশিক শক্তি এই নির্বাচন এই রকম নির্যাতন করেছে, জুলুম অত্যাচার করেছে, গুম করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে। এটা আর পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে হয় নাই। আজকে আমাদেরকে আরেকটি কথা বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে আমাদেরকে দেশের স্বার্থে এই হাসিনা সরকারের এবং ভারতের পুষ্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যারা তার পতন ঘটিয়েছে, তাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের ভিত্তিতে হানাহানি করলে, আমি 2রা জানুয়ারি ফেলানা দিবসে একই কথা বলেছি যে আপনারা যখনই নিজেদের মধ্যে অন্তর্কলহ শুরু করবেন, তখন ভারত এই দেশে খেলা খেলবে এবং আওয়ামী লীগকে সক্রিয় করবে এবং তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে ভারত থেকে আবার বাংলাদেশে পাঠাবে, গৃহযুদ্ধ লাগাবে এবং এই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ভারত তাদের সৈন্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশ আবার পরাধীন হবে। সাথী ও বন্ধুগণ, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা বলেছে আজান দিয়ে দিবে, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। তবে সতর্কবাণী যে হানাহানি না করে সব রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা ছাড়া সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের সরকারকে বিএনপি কেন দূরে থাকবে? বিএনপি এই ডক্টর ইউনূস সরকারকে সার্বক্ষণিক সহযোগিতা দিতে হবে এবং নির্বাচন পর্যন্ত এগিয়ে নিতে হবে। বিচার যদি চলে যায় তাহলে আবার দুর্গতি আসবে। বিচারও সাথে শেষ করতে হবে, নির্বাচন করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মিরপুরের মোল্লা পরিবারের একজন অন্যতম কৃতি সন্তান আলতাফউদ্দিন মোল্লা, আপনার পিতৃপত্র সহবক্তব্য দেওয়ার জন্য আমরা এবার কথা বলতে, তার আগে আমরা মোস্তফা ভাই, আনোয়ার ভাই, নওয়াজ ভাই, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য এবং আপনারা যারা কোনো প্রতিবেদন ধারণ করছেন প্রচার এবং বিকাশের জন্য, প্রকাশের জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন।